জোসেফ স্টালিন ইতিহাস, রাজনীতি ও বিতর্ক, একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ। ভূমিকা: ২০ শতকের ইতিহাসে যেসব ব্যক্তিত্ব বিশ্ব রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা ও আদর্শগত সংঘাতকে গভীরভাবে প্রভাবিত করেছেন, জোসেফ ভিসারিওনোভিচ স্টালিন তাদের অন্যতম। সোভিয়েত ইউনিয়নের নেতা হিসেবে তিনি একদিকে যেমন সমাজতান্ত্রিক রাষ্ট্রনির্মাণ, শিল্পায়ন ও ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, অন্যদিকে তেমনি তাঁর শাসনামলে সংঘটিত দমনপীড়ন, ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা ও গণতান্ত্রিক পরিসরের সংকুচন তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রবন্ধে স্টালিনের জীবন, রাজনৈতিক উত্থান, রাষ্ট্র পরিচালনার নীতি, আন্তর্জাতিক ভূমিকা ও সমালোচনা সবকিছুই ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয়েছে। ১. শৈশব ও প্রারম্ভিক জীবন। জোসেফ স্টালিনের জন্ম 1878 সালের 18ই ডিসেম্বর, পুরনো জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 6 ডিসেম্বর, জর্জিয়ার গোরি শহরে। তার আসল নাম ছিল জোসেফ ভিসারিওনোভিচ জুগাশভিলি। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া স্টালিনের শৈশব ছিল কষ্টকর। তার পিতা ভিসারিয়ন জুগাশভিলি ছিলেন একজন মুচি এবং মদ্যপানের কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকত। মাতা একাতেরিনা গেলাৎজে ছিলেন ধর্মপ্রাণ ও দৃঢ়চেতা নারী, যিনি স্টালিনকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন। শৈশবে নানা রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও স্টালিন পড়াশোনায় মেধাবী ছিলেন। গোরির ধর্মীয় বিদ্যালয়ে পড়াশোনার পর তিনি টিফলিসের ধর্মতাত্ত্বিক সেমিনারিতে ভর্তি হন। এখানেই তিনি মার্ক্সবাদী সাহিত্য পড়তে শুরু করেন এবং ধীরে ধীরে বিপ্লবী রাজনীতির প্রতি আকৃষ্ট হন। সেমিনারির কঠোর শাসন ব্যবস্থা ও ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে তার বিদ্রোহী মনোভাব তাকে বিপ্লবী পথে ঠেলে দেয়। ২. বিপ্লবী রাজনীতিতে প্রবেশ। স্টালিন অল্প বয়সেই রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনে যুক্ত হন। তিনি রুশ সোশ্যাল ডেমোক্র্যাটিক লেবার পার্টির সদস্য হন এবং পরে বলশেভিক শিবিরে যোগ দেন। এই সময়ে তিনি ছদ্মনাম কোবা ব্যবহার করতেন। স্টালিন মূলত সংগঠক হিসেবে কাজ করতেন। গোপন সভা, ধর্মঘট সংগঠন ও তহবিল সংগ্রহে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিপ্লবী কর্মকাণ্ডের কারণে তিনি বহুবার গ্রেপ্তার হন এবং সাইবেরিয়ায় নির্বাসিত হন। এই নির্বাসনকাল তার রাজনৈতিক দৃঢ়তা বাড়ায়। 1917 সালের ফেব্রুয়ারি বিপ্লবের পর তিনি সক্রিয়ভাবে বলশেভিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন। অক্টোবর বিপ্লবের সময় তিনি লেনিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। ৩. লেনিন পরবর্তী ক্ষমতার লড়াই। লেনিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব নিয়ে তীব্র ক্ষমতার লড়াই শুরু হয়। ট্রটস্কি, জিনোভিয়েভ, কামেনেভ, বুখারিন প্রমুখ নেতাদের সঙ্গে স্টালিনের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। সাধারণ সম্পাদক হিসেবে পার্টির সাংগঠনিক কাঠামোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে স্টালিন ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেন। স্টালিন এক দেশে সমাজতন্ত্র তত্ত্বের মাধ্যমে নিজেকে পার্টির বাস্তববাদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে ট্রটস্কির স্থলে বিপ্লব তত্ত্বকে তিনি প্রত্যাখ্যান করেন। এই ক্ষমতার সংঘাতে স্টালিন শেষ পর্যন্ত বিজয়ী হন এবং পার্টির অভ্যন্তরীণ বিরোধীদের একে একে ক্ষমতা থেকে সরিয়ে দেন। ৪. সমাজতান্ত্রিক শিল্পায়ন ও পাঁচশালা পরিকল্পনা। স্টালিনের শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য ছিল দ্রুত শিল্পায়ন। 1928 সালে প্রথম পাঁচশালা পরিকল্পনা চালু হয়। এর লক্ষ্য ছিল কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ভারী শিল্পনির্ভর সমাজতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তর। ইস্পাত, কয়লা, বিদ্যুৎ উৎপাদনে বিপুল অগ্রগতি ঘটে। তবে এই শিল্পায়নের সামাজিক মূল্য ছিল অত্যন্ত উচ্চ। গ্রামাঞ্চলে সমবায় কৃষি ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়, যার ফলে ব্যাপক কৃষক অসন্তোষ দেখা দেয়। অনেক অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয় এবং লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান। ৫. সমবায় কৃষি ও গ্রামীণ রূপান্তর। স্টালিন কৃষিক্ষেত্রে সমবায়ীকরণকে সমাজতন্ত্র নির্মাণের অপরিহার্য শর্ত হিসেবে দেখতেন। ব্যক্তিগত জমির পরিবর্তে সমবায় খামার প্রতিষ্ঠা করা হয়। কুলাক বা ধনী কৃষকদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়। এই প্রক্রিয়ায় ব্যাপক দমনপীড়ন ঘটে।
সমবায়ীকরণ সোভিয়েত কৃষিকে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনলেও স্বল্পমেয়াদে খাদ্য সংকট ও মানবিক বিপর্যয় সৃষ্টি করে। 6. রাষ্ট্র ও পার্টির কেন্দ্রীকরণ। স্টালিনের শাসনামলে রাষ্ট্র ও কমিউনিস্ট পার্টি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে যায়। সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রীভূত হয় শীর্ষ নেতৃত্বে। ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার বিকাশ ঘটে এবং সমালোচনার পরিসর সংকুচিত হয়। মহাশুদ্ধি অভিযান চলাকালীন হাজার হাজার পার্টি নেতা, সামরিক কর্মকর্তা ও সাধারণ নাগরিক গ্রেপ্তার হন বা মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। এই সময়টি সোভিয়েত ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়। 7. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টালিনের নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। নাৎসি জার্মানির আক্রমণের পর সোভিয়েত ইউনিয়ন মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। তবে স্টালিনের নেতৃত্বে সোভিয়েট জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। স্টালিনগ্রাদের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এই বিজয় সোভিয়েত ইউনিয়নকে বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। যুদ্ধোত্তর সময়ে পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে সোভিয়েত প্রভাব বিস্তার লাভ করে। 8. আন্তর্জাতিক রাজনীতি ও শীতল যুদ্ধের সূচনা। যুদ্ধের পর স্টালিনের পররাষ্ট্রনীতি মূলত নিরাপত্তা ও প্রভাব বিস্তারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আদর্শগত সংঘাত শীতল যুদ্ধের রূপ নেয়। পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক ব্লক গঠিত হয়। এই সময় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে সোভিয়েত নেতৃত্বের প্রভাব বাড়ে, তবে বিভিন্ন দেশে স্থানীয় বাস্তবতার সঙ্গে সংঘাতও দেখা যায়। 9. স্টালিনের মৃত্যু ও উত্তরাধিকার। 1953 সালের 5 মার্চ স্টালিনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নে ডি-স্টালিনাইজেশন প্রক্রিয়া শুরু হয়। নিকিতা ক্রুশ্চেভ স্টালিনের ব্যক্তিপূজা ও দমন নীতির সমালোচনা করেন। তবে স্টালিনের উত্তরাধিকার দ্বিমুখী। একদিকে তিনি সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের রূপকার, অন্যদিকে কঠোর শাসনের প্রতীক। 10. লেনিন বনাম স্টালিন বিতর্ক। লেনিন ও স্টালিনের সম্পর্ক ছিল দ্বন্দ্বময় ও জটিল। অক্টোবর বিপ্লবের পর রাষ্ট্র ও পার্টি নির্মাণের প্রশ্নে লেনিন যেখানে গণতান্ত্রিক কেন্দ্রীকরণ, পার্টির ভেতরে মতপার্থক্যের সহাবস্থান ও বিউরোক্র্যাটিক প্রবণতার বিরুদ্ধে সতর্ক করেছিলেন, সেখানে স্টালিন ধীরে ধীরে প্রশাসনিক শক্তিকে কেন্দ্রীভূত করেন। লেনিন তার শেষ লেখাগুলিতে পার্টির সাধারণ সম্পাদকের ক্ষমতা সীমিত করার ইঙ্গিত দিয়েছিলেন। এই বিতর্ক মূলত সমাজতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা, গণতন্ত্র ও নেতৃত্বের চরিত্রকে ঘিরে আবর্তিত হয়। 11. ট্রটস্কি প্রশ্ন। লিওন ট্রটস্কি ছিলেন অক্টোবর বিপ্লবের অন্যতম প্রধান নেতা এবং রেড আর্মির সংগঠক। ট্রটস্কির স্থায়ী বিপ্লব তত্ত্ব আন্তর্জাতিক বিপ্লবের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। এর বিপরীতে স্টালিন এক দেশে সমাজতন্ত্র তত্ত্ব উপস্থাপন করেন। এই তাত্ত্বিক পার্থক্য পরবর্তীকালে রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নেয়। ট্রটস্কির বহিষ্কার ও নির্বাসন সোভিয়েত কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে গভীর ছাপ ফেলে এবং আন্তর্জাতিক বাম রাজনীতিতেও বিভাজন সৃষ্টি করে। 12. স্টালিন ও জাতিসত্তা সমস্যা। স্টালিন জাতিসত্তা প্রশ্নে একটি দ্বৈত ভূমিকা পালন করেন। একদিকে তিনি জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের নীতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন, অন্যদিকে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থার স্বার্থে বহু জাতিগোষ্ঠীর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। জর্জিয়া, ইউক্রেন, মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলে জাতিগত নীতির প্রয়োগ ছিল অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত। 13. স্টালিনবাদ বনাম মার্ক্সবাদ। স্টালিনবাদ শব্দটি প্রায়ই মার্ক্সবাদের বিকৃতি হিসেবে চিহ্নিত করা হয়। সমালোচকদের মতে স্টালিনের শাসনামলে শ্রেণী সংগ্রামের ধারণা রাষ্ট্রকেন্দ্রিক হয়ে ওঠে এবং গণতান্ত্রিক চর্চা সংকুচিত হয়। অন্যদিকে সমর্থকদের যুক্তি, বিশেষ ঐতিহাসিক পরিস্থিতিতে সমাজতন্ত্র রক্ষার জন্য কঠোরতা ছিল অনিবার্য। এই বিতর্ক আজও বাম রাজনীতিতে জীবন্ত। 14. তৃতীয় বিশ্বের কমিউনিস্ট আন্দোলনে স্টালিনের প্রভাব। স্টালিনের সময়কালে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন সোভিয়েত নেতৃত্বের অধীনে গঠিত হয়। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার কমিউনিস্ট পার্টিগুলি সোভিয়েত মডেল থেকে প্রেরণা নেয়। তবে উপনিবেশিক বাস্তবতার সঙ্গে এই মডেলের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন ওঠে। ভারত, চীন ও ভিয়েতনামের অভিজ্ঞতায় স্টালিনীয় প্রভাব ও তার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। উপসংহার:
জোসেফ স্টালিন ইতিহাসের একটি জটিল ও বিতর্কিত চরিত্র। তার অবদান ও ত্রুটি উভয়ই বিশ্লেষণের দাবি রাখে। সমাজতান্ত্রিক নির্মাণ, শিল্পায়ন ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তার ভূমিকা যেমন অনস্বীকার্য, তেমনি মানবাধিকার লঙ্ঘন ও দমন নীতির জন্য তার সমালোচনাও গভীর। ইতিহাসের পাঠে স্টালিনকে একমাত্রিকভাবে বিচার না করে সামগ্রিক প্রেক্ষাপটে দেখা জরুরি।